সুস্বাগতম বন্ধুরা। ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম চলে এসেছি তোমাদের সামনে আজকের পাঠদান নিয়ে। আমরা এখন আছি সম্বন্ধ ও অপেক্ষক চ্যাপ্টারের 2D পর্যায়ে। আজকেও আমরা আলোচনা করব অপেক্ষকের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে। আগের দিন আমরা অপেক্ষকের দুটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি, যেমন যুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক এবং আরোহী এবং অবরোহী অপেক্ষক করেছি। আজকে আমরা আলোচনা করছি পর্যাবৃত্ত অপেক্ষক এবং সীমাবদ্ধ অপেক্ষক সম্পর্কে। প্রথমে আসছি পর্যাবৃত্ত অপেক্ষক। পর্যাবৃত্ত অপেক্ষক নামটা শুনে আমরা বুঝতে পারছি যে এই ধরনের অপেক্ষক একটি নির্দিষ্ট সময় বা পিরিয়ডের অন্তর আবর্তিত হয়। অর্থাৎ পর্যাবৃত্ত অপেক্ষক বলতে কি বুঝবো? একটা ফাংশন এফ কে পর্যাবৃত্ত অপেক্ষক বলা হয় যদি এমন একটি ধনাত্মক বাস্তব সংখ্যা অর্থাৎ পজিটিভ রিয়েল নাম্বার টি এর জন্য কি হবে, এফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফ এক্স হবে ফর অল এক্স বিলংস টু ডি এফ। অর্থাৎ এফ এর সংজ্ঞার ক্ষেত্রে প্রতিটি পদ এক্স এর জন্য এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফ অফ এক্স হবে। এই ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা টি কে বলা হয় পর্যায়কাল। টি কে বলা হয় পর্যায়কাল অর্থাৎ পিরিয়ড। এবার একটা উদাহরণ দিয়ে দেখি। একটা গ্রাফ আঁকছি। প্রথম এক্স এক্স ডট ওয়াই ওয়াই ডট অরিজিন 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 -4। যদি অপেক্ষকটি এইভাবে আবর্তিত হয়, অপেক্ষকটি এইভাবে যাচ্ছে, এভাবে যদি চলতেই থাকে অপেক্ষকটি, এদিকে নেগেটিভ দিকে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এখানে প্রতিটি ওয়াই এর মান কিন্তু সমান, প্রতিটি ওয়াই এর মান সমান। এবার অপেক্ষকটি এখানে কতটা সময় অন্তর আবর্তিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অপেক্ষকটি 0 থেকে 2, আবার 2 থেকে 4, 4 থেকে 6, অর্থাৎ x ইকুয়াল টু 2 এর জন্য এই অপেক্ষকটি আবর্তিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রতি 2 ঘর অন্তর অন্তর অপেক্ষকটি আবর্তিত হচ্ছে। অর্থাৎ আমরা যদি এইখান থেকে এইটুকু কেটে তুলে নিই, এটাই আবার আমরা এখানে বসিয়ে দিতে পারবো, আবার এটাই আমরা এখানে বসিয়ে দিতে পারবো। এইভাবে অপেক্ষকটি আবর্তিত হচ্ছে বারবার, নেগেটিভ দিকেও সে একইভাবে আবর্তিত হচ্ছে। আবার এটার পর্যায়কাল 4ও হতে পারে। অর্থাৎ আমরা এখান থেকে এই পর্যন্ত 4 অবধি কেটেও আমরা তুলে নিতে পারি। এখান থেকে এতটা তুলে নিয়ে আবার এটা বসিয়ে দিলে একই জিনিস পেয়ে যাব, আবার এটা বসিয়ে দিলে একই জিনিস পেয়ে যাব। আমরা 6 অবধি নিতে পারি অপেক্ষকটি, 0 থেকে 6 অবধি নিতে পারি। সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে অপেক্ষকটি একটা নির্দিষ্ট সময় অন্তর আবর্তিত হচ্ছে। অর্থাৎ এফ এক্স এর পিরিয়ড 2, 4, 6, 8 হতে পারে। কিন্তু সব থেকে যে ছোট পর্যায়কালটা সেটাকে বলা হবে ফান্ডামেন্টাল পিরিয়ড, সেটাকে বলা হবে ফান্ডামেন্টাল পিরিয়ড। অর্থাৎ আবর্তনকালের জন্য সব থেকে কম সময় যেটা লাগছে সেইটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড। আবার শুধু যে আমি এখান থেকে এই পর্যন্তই নেব তাও না, আমি যদি এখান থেকে কেটে নিয়ে এই পর্যন্ত নিই তাহলেও দেখতে পাবো এটা কিন্তু আবর্তিত হচ্ছে। এইখান থেকে এইটুকু কেটে নিলাম, এটাই যদি আবার এখানে বসিয়ে দিই তাহলে এরকম ভাবে আসবে, আবার এটাই এখানে বসিয়ে দিলে এরকম ভাবে আসবে। অর্থাৎ সব থেকে যে ছোট আবর্তনকাল সেটাকে বলতে পারি আমরা ফান্ডামেন্টাল পিরিয়ড। আমরা আরেকটা উদাহরণের ক্ষেত্রে দেখি। আমরা ধরে নিই এফ এক্স ইকুয়াল টু যদি সাইন এক্স হয় তাহলে কি হবে, তাহলে টি ইকুয়াল টু হবে 2 পাই। কারণ সকল এন বিলংস টু জেড এর জন্য এবং
x বিলংস টু r এর জন্য কি হয়, sin x প্লাস 2n পাই ইকুয়াল টু sin x। সুতরাং sin x একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই। আমি এটা গ্রাফটা কিরকম হবে একটুখানি দেখে নিই। x x ডট y y ডট অরিজিন, এটা পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, মাইনাস পাই, মাইনাস 2 পাই। সাইন এক্স এর গ্রাফটা হয় কিরকম, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। আর সাইন এক্স এর রেঞ্জ কি, সাইন এক্স এর রেঞ্জ হচ্ছে এদিকে +1 আর এদিকে হচ্ছে -1, অর্থাৎ y ইকুয়াল টু +1 থেকে -1 এর পর্যন্তই এর গ্রাফটা বিস্তৃত। এই গ্রাফটা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা 2 পাই এর জন্য এই গ্রাফটি আবর্তিত হচ্ছে, প্রতিটা 2 পাই এর জন্য গ্রাফটি আবর্তিত হচ্ছে। সাইন এক্স এর ডোমেন কি, ডোমেন হচ্ছে r, অর্থাৎ এদিকে r পর্যন্ত চলে যাবে। আর রেঞ্জ কি, +1 থেকে -1, অর্থাৎ সাইন এক্সটা এই +1 থেকে -1 এর মধ্যেই কিন্তু থাকছে। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে অপেক্ষকটি যেমন এখানে 2 পাই পর্যন্ত নিতে পারি, বা 0 থেকে 4 পাই পর্যন্তও নিতে পারি, 0 থেকে 6 পাই পর্যন্তও নিতে পারি, কিন্তু এর ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 2 পাই, অর্থাৎ প্রতি 2 পাই অন্তর অন্তর এটি পুনরাবৃত্ত হচ্ছে। আমরা সমীকরণের সাহায্যে একবার দেখে নিই এটা হয় নাকি। sin x প্লাস 2n পাই ইকুয়াল টু sin x। এবার n ইকুয়াল টু 1 হলে কি হবে, sin x প্লাস 2 পাই ইকুয়াল টু sin x। এখানে 2 পাইয়ের জায়গায় আমি t বসাই, তাহলে করার সুবিধা হবে। sin x প্লাস t, sin x টা এদিকে নিয়ে আসি, মাইনাস sin x ইকুয়াল টু 0, অথবা sin a মাইনাস sin b, সেটা কি হবে 2 cos a প্লাস b, 2 cos a প্লাস b, অর্থাৎ x প্লাস t প্লাস x বাই 2 ইন্টু sin a মাইনাস b, অর্থাৎ x প্লাস t মাইনাস x বাই 2 ইকুয়াল টু 0। এটা কি হবে 2 cos 2x প্লাস t বাই 2 ইন্টু sin, এখানে দেখো প্লাস x মাইনাস x কেটে গেল, t বাই 2 ইকুয়াল টু 0। এবার দেখো এখানে দুটি রাশির গুণফল ইকুয়াল টু 0, অর্থাৎ হয় এটা ইকুয়াল টু 0 হবে অথবা এটা ইকুয়াল টু 0 হবে। কিন্তু এখানে এই বাঁ দিকের রাশিটা cos এর সাথে x ভ্যারিয়েবল আছে, x ভ্যারিয়েবল থাকার জন্য এটা 0 হতে পারবে না, অর্থাৎ sin t বাই 2 এটা হচ্ছে ইন্ডিপেন্ডেবল অফ x। 2 cos, এই cos এর যে ফাংশনটা আছে সেটা ডিপেন্ডেবল অফ x, কাজে এটা 0 হতে পারে না, x ভ্যারিয়েবলের উপর এর মানটা নির্ভর করবে। কিন্তু sin t বাই 2 এটা ইন্ডিপেন্ডেন্ট অফ x, কাজে এইটা ইকুয়াল টু 0 হতে পারে। অর্থাৎ sin কখন 0 হয়, sin n পাইতে sin 0 হয়, অর্থাৎ t বাই 2 ইকুয়াল টু n পাই, অর্থাৎ t ইকুয়াল টু 2n পাই। এখানেও দেখো t ইকুয়াল টু 2n পাই দেওয়া আছে, আমরা n ইকুয়াল টু 1 ধরে নিয়ে অঙ্কটা করেছিলাম। অর্থাৎ আমরা সমীকরণের সাহায্যেও প্রমাণ করতে পারি sin x প্লাস 2n পাই ইকুয়াল টু sin x। তেমনি একই রকম ভাবে আমরা বলতে পারি cos x ও একটি পর্যাবৃত্ত অপেক্ষক বা পিরিয়ডিক ফাংশন। এবার আমরা দেখে নিই sin x, cos x,
sec x, cosec x। এদের পিরিয়ড হচ্ছে 2 পাই, অর্থাৎ প্রতি 2 পাই অন্তর এরা আবর্তিত হয়। tan x, cot x এর ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে পাই। sin nx, cos nx, sec nx, cosec nx এদের পিরিয়ড ডিপেন্ডেবল অফ n। এদের পিরিয়ড পাই হবে যদি n ইভেন নাম্বার হয়, আর এদের পিরিয়ড 2 পাই হবে যদি n অড নাম্বার হয়। tan টু দি পাওয়ার nx আর cot টু দি পাওয়ার nx এদের পিরিয়ড এই n এর উপর ডিপেন্ড করে না, প্রতিটা ক্ষেত্রে এদের পিরিয়ড হচ্ছে পাই। আর একটা জিনিস কি দেখব, mod sin x, mod cos x, mod sec x, mod cosec x, mod tan x, mod cot x এদের প্রত্যেকেরই পিরিয়ড হচ্ছে পাই। আর এই যে এটা ফ্র্যাকশন পার্ট অফ এ ফাংশন, অর্থাৎ ভগ্নাংশ অপেক্ষক, এর পিরিয়ড হচ্ছে 1। আর কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে পিরিয়ডিক বাট নট ডিটারমিনেট। আমরা কি বললাম, কনস্ট্যান্ট ফাংশন পিরিয়ডিক বাট নট ডিটারমিনেট, অর্থাৎ আমরা ধরে নিই কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন f(x) ইকুয়াল টু ধরে নিই 2, তাহলে f(x plus 1) কি হবে, 2 হবে। f(x plus 5) কি হবে, 2 হবে। f(x plus 10) কি হবে, 2 হবে। অর্থাৎ প্রতি এখানে আমরা যাই যোগ করি না কেন, 1 2 3 4, f(x plus 0.5) লিখি, সেক্ষেত্রেও এর মান পাবো 2। আমরা কি বলেছিলাম, f(x plus t) ইকুয়াল টু fx, অর্থাৎ এখানে fx সমান 2 আছে, fx plus 1 সমানও কিন্তু 2, fx plus 5 সমানও 2, fx plus 10 সমানও 2। অর্থাৎ আমরা এই মানটাকে পাচ্ছি, কিন্তু টিটাকে আমরা ডিটারমিনেট করতে পারছি না। টি সঠিক কত বসালে পরে এটা 2 পাবো সেটা ডিটারমিনেট করতে পারছি না, অর্থাৎ এখানে পর্যায় কালটা হচ্ছে অনির্ণেয়। অর্থাৎ এটা পিরিয়ডিক বাট এর ফান্ডামেন্টাল পিরিয়ডটা হচ্ছে ডিটারমিনেট হয় না, আনডিটারমিনেট। আর আমরা একটা কি দেখলাম, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, অর্থাৎ ভগ্নাংশ অপেক্ষকের ক্ষেত্রে পিরিয়ড কত, পিরিয়ড এখানে 1 দেখলাম। ভগ্নাংশ অপেক্ষক বলতে আমরা কি বুঝবো, ইকুয়াল টু x মাইনাস বক্স এক্স, অর্থাৎ এখানে যদি আমরা 7.5 এর ভগ্নাংশ অপেক্ষক নিই তাহলে আমরা কত পাবো, 0.5 পাবো। এর গ্রাফটা কিরকম হবে, এর গ্রাফটা এখান থেকে এই পর্যন্ত হবে, ঠিক 1 এর আগে অবধি 0 থেকে, আবার 1 থেকে 2 এর আগে অবধি হবে, 2 থেকে 3 আগে অবধি হবে। অর্থাৎ আমরা সিমিলারিটি কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ পর্যায় কালটা আমরা পাচ্ছি, ঠিক 1 1 1 এর আবর্তনের মধ্যে আমরা পিরিয়ডটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এর পর্যায়কাল হিসেবে, অর্থাৎ t ইকুয়াল টু 1 সেটা আমরা দেখতে পাচ্ছি বা নির্ণয় করতে পারছি। এরপর আসছি সীমাবদ্ধ অপেক্ষক বা বাউন্ডেড ফাংশন। সীমাবদ্ধ অপেক্ষক আমরা দেখে নিই 2 প্রকারের হতে পারে, যেমন এক নম্বর হচ্ছে বাউন্ডেড অ্যাবভ, আর 2 নম্বরে বাউন্ডেড বিলো।
যদি একটি সেট এক্স ইজ সাবসেট অফ এনি রিয়েল নাম্বার, অর্থাৎ কোনো রিয়েল নাম্বারের একটি সাবসেট এক্স এমনভাবে গঠিত হয় যেখানে এক্সের প্রতিটি পদ কোনো একটি নির্দিষ্ট পদের থেকে ছোট অথবা সমান হয়, তাহলে সেইটিকে বলা হবে বাউন্ডেড অ্যাবভ, সেই সেটটিকে বলা হবে বাউন্ডেড অ্যাবভ। যেমন ধরে নিই এক্স, এই যে এক্স সেটটা, এই এক্স সেটটার পদ আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এই সেটের যে কোনো একটি পদ কোনো একটি পার্টিকুলার এলিমেন্টের থেকে ছোট হবে অথবা সমান হবে। এই ক্যাপিটাল এক্স সেটের যদি কোনো একটি পদ স্মল এক্স হয়, তাহলে এই স্মল এক্সটা এই ক্যাপিটাল এক্স সেটের মধ্যে একটি নির্দিষ্ট পদের থেকে ছোট হবে অথবা সমান হবে। ধরে নিলাম সেই নির্দিষ্ট পদটা হচ্ছে এম, আর এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। এখানে এক্স সমান যে কোনো একটা পদ ধরে নিই, এক্স সমান যে কোনো একটা পদ যদি 9 হয়, সেটা এখানে এম সমান কত, এখানে এম সমান 10, 9 লেস দ্যান 10 বা 10 লেস অর ইকুয়াল টু 10। সুতরাং এই যে এক্স সেটটি, এই সেটটির যতগুলো পদ আছে প্রতিটা পদই একটি নির্দিষ্ট পদের থেকে সর্বদা ছোট হবে অথবা সমান হবে, অর্থাৎ এই এক্স সেটটি হচ্ছে বাউন্ডেড অ্যাবভ। এই যে এম সেটটা ধরে নিয়েছি, এই এম সেটটা কিন্তু এক্স সেটের মধ্যে হতেও পারে অথবা এক্স সেটের বাইরেও হতে পারে, অর্থাৎ 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে, কিন্তু এদের মধ্যে যে পদটি সব থেকে ছোট সেইটাকে বলা হবে সুপ্রিমা, সেটাকে বলা হবে সুপ্রিমা। সেই সব থেকে যে ছোট পদটা, সেই পদটার থেকে সব পদগুলো ছোট হবে, এই 10-এর থেকে এই সমস্ত পদগুলো কিন্তু ছোট হবে, অর্থাৎ এই এক্স সেটটি এক্ষেত্রে বাউন্ডেড অ্যাবভ। আরেকটা উদাহরণ দেখি, এক্স ইকুয়াল টু ধরে নিলাম 2 4, ওপেন 2 4, অর্থাৎ 2 থেকে 4-এর মধ্যে। এই যে 2 4, এই 2 এবং 4-এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলোই কিন্তু এই যে 4, এই 4 অপেক্ষা ছোট হবে। এই 2 থেকে 4-এর মধ্যে যতগুলো পদ হতে পারে, যেমন আমরা 2.5 নিতে পারি, 3.79 নিতে পারি, অর্থাৎ এই 2 থেকে 4-এর মধ্যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে যতগুলো পদ আছে সব পদগুলোই কিন্তু এই 4-এর থেকে ছোট হবে, অর্থাৎ এই সেটটা বাউন্ডেড অ্যাবভ। এরপর আসছি বাউন্ডেড বিলো। ধরে নিই যে কোনো একটি সেট ইজ সাবসেট অফ আর, অর্থাৎ এক্স একটি রিয়েল নাম্বারের সাবসেটের জন্য যে কোনো একটি নাম্বার, ধরে নিই সেটা স্মল এম বিলংস টু আর। এই এক্স সেটের অন্তর্গত প্রতিটি এলিমেন্ট এই স্মল এম এর থেকে বড় হবে, অর্থাৎ কি হবে, এম লেস অর ইকুয়াল টু এই এক্স সেটের যে কোনো একটি পদ ধরে নিলাম স্মল এক্স, ফর অল স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। এই ক্যাপিটাল এক্স এর যে কোনো একটি পদ স্মল এক্স একটি নির্দিষ্ট এলিমেন্ট এম এর থেকে সর্বদা বড় হবে অথবা সমান হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখে নিই, এক্স সেটটা ধরে নিলাম 1 2 3 4 আপ টু 100। এই সেটটার ক্ষেত্রে কি হবে, 1 লেস অর ইকুয়াল টু যে কোনো একটা এলিমেন্ট নিতে পারি আমরা, যেটাকে স্মল এক্স ধরছি, অর্থাৎ এই সেটের অন্তর্গত প্রতিটি পদ এই 1 অপেক্ষা বড় হবে, অথবা 1 যদি নিই তাহলে সেটা 1-এর সমান হবে, অর্থাৎ এখানে এম লেস অর ইকুয়াল টু এক্স হবে ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। এখানে এই এমটাকে বলা হবে লোয়ার বাউন্ড বা এল বি, আর এখানে এই এমটাকে বলা হবে আপার বাউন্ড বা ইউবি। অর্থাৎ লোয়ার বাউন্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো একটি সেট এক্স এর জন্য এই এক্স এর যে কোনো একটি পদ একটি নির্দিষ্ট পদ অপেক্ষা
বড় হবে অথবা সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এটাকে বলবো বাউন্ডেড বিলো। আর বাউন্ডেড অ্যাবভের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এ এক্স বিলংস টু আর হলে এই এক্স সেটের যে কোনো পদ একটি নির্দিষ্ট এলিমেন্টের সমান হবে অথবা সেই এলিমেন্টের থেকে ছোট হবে, সেটাকে বলা হবে বাউন্ডেড অ্যাবভ। আর একটা উদাহরণের সাহায্যে দেখি। ধরে নি কোনো একটা সেট এক্স ইকুয়াল টু -3 টু +2, সেক্ষেত্রে কি হবে 0 -3 2, এটা হচ্ছে ক্লোজড। -3 টু 2, এই সেটের মধ্যে 3 থেকে 2 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট এই -3 থেকে বড় হবে। প্রত্যেকটা এলিমেন্ট -3 থেকে বড় হবে। একমাত্র যদি -3 নিই তাহলে সেটা -3 ইকুয়াল টু -3 হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে এই সেটটা হবে বাউন্ডেড বিলো। অর্থাৎ কোনো সেট যদি উভয় দিকে বাউন্ডেড হয়, অর্থাৎ বাউন্ডেড অ্যাবভ হয় এবং বাউন্ডেড বিলো হয়, সেক্ষেত্রে সেই সেটটিকে বলা হবে বাউন্ডেড সেট। আর আমরা এখানে দেখছি বাউন্ডেড ফাংশন। বাউন্ডেড ফাংশন কখন বলবো, যখন কোনো ফাংশনের রেঞ্জ সেটটা বাউন্ডেড হবে সেইটাকে বলা হবে বাউন্ডেড ফাংশন। অর্থাৎ কোনো সেটের রেঞ্জ যখন বাউন্ডেড হবে সেইটাকে আমরা বলবো বাউন্ডেড ফাংশন। রেঞ্জ সেটটা বাউন্ডেড হলে সেটাকে বলা হবে বাউন্ডেড ফাংশন। অর্থাৎ কোনো একটি ফাংশন এফ কে সীমাবদ্ধ ফাংশন বলা হবে এটার রেঞ্জ সেট যদি উভয় দিকেই সীমাবদ্ধ হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি, যদি লোয়ার বাউন্ড আমরা কি বললাম এম ইজ লেস অর ইকুয়াল টু এফ এক্স অর লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল এম হয়, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটিকে সীমাবদ্ধ ফাংশন বা বাউন্ডেড ফাংশন বলতে পারবো। যেমন একটা উদাহরণ দেখি, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স যদি বলি, তাহলে সাইন এক্স এর রেঞ্জ কত, -1 লেস অর ইকুয়াল টু সাইন এক্স লেস অর ইকুয়াল টু +1, কাজে এটা এই রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ। তেমনি আর একটা বাউন্ডেড ফাংশন আমরা কি বলতে পারবো, সিগনাম ফাংশন। কেন বলতে পারবো, সিগনাম ফাংশন ইকুয়াল টু আমরা কি জানি, সিগনাম ফাংশনের রেঞ্জ কত, সিগনাম ফাংশন ইকুয়াল টু -1 যখন x লেস দেন 0, সিগনাম ফাংশন ইকুয়াল টু +1 যখন x গ্রেটার দেন 0, আর সিগনাম ফাংশনের মান হবে 0 যখন x ইকুয়াল টু 0। অর্থাৎ সিগনাম ফাংশনের রেঞ্জ কি পাচ্ছি, -1 0 +1। এক্ষেত্রে সিগনাম ফাংশনটা কিন্তু বাউন্ডেড ফাংশন। সিগনাম ফাংশনের গ্রাফ কিন্তু আমরা যখন সিগনাম ফাংশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম কিরকম হবে সিগনাম ফাংশনের গ্রাফটা। 0 0 থেকে +1, রেঞ্জ সেট হচ্ছে +1 থেকে -1 পর্যন্ত। অর্থাৎ সিগনাম ফাংশনের যে মানে পুট করি না কেন আমরা এই +1 থেকে -1 এর মধ্যে মানটা পাই। অর্থাৎ সিগনাম ফাংশন কিন্তু একটা বাউন্ডেড ফাংশন। আর কোনো ফাংশন আনবাউন্ড হয় যদি কোনো একটা দিকে, অর্থাৎ আপার বাউন্ড অথবা লোয়ার বাউন্ড না পাওয়া যায় অথবা দুটোই না পাওয়া যায়, সেক্ষেত্রে সেই ফাংশনটাকে বলা হবে আনবাউন্ড ফাংশন বা সীমাহীন ফাংশন। সেক্ষেত্রে কীরকম হতে পারে, এফ এক্স ইকুয়াল টু e⁻x বা এফ এক্স ইকুয়াল টু লগ এক্স, এগুলো হচ্ছে আনবাউন্ড ফাংশন। এগুলোর কোনো দিকে কোনো সীমা, নির্দিষ্ট সীমা পাওয়া যায় না। এফ এক্স ইকুয়াল টু ex এর গ্রাফটা কীরকম হয়, এফ এক্স ইকুয়াল টু ex এর গ্রাফটা হয় এরকম। অর্থাৎ এর কোনো দিকেই কোনো সীমা পাওয়া যায় না, মানে কোনো একটি নির্দিষ্ট দিকে বাউন্ড নয়, সেই জন্য এটাকে বলা হবে আনবাউন্ড ফাংশন। আবার এখানে এফ এক্স ইকুয়াল টু লগ এক্স, এর রেঞ্জ কত, এর রেঞ্জ হচ্ছে -∞ থেকে +∞। কাজে -∞ থেকে +∞ মধ্যে এখানে কোনো বাউন্ডেশন নেই, সেই জন্য এটাকে বলা হয় আনবাউন্ড ফাংশন। অর্থাৎ যদি কোনো ফাংশনের রেঞ্জ সেটটা সীমাবদ্ধ না হয়,
অর্থাৎ কোনো নির্দিষ্ট রেঞ্জ না থাকে তবে সেই ফাংশনটিকে বলা হবে আনবাউন্ড ফাংশন। তাহলে বন্ধুরা, সম্বন্ধ ও অপেক্ষক পর্যায়ে যতটা থিওরি ছিল মোটামুটি পুরোটাই আমরা কমপ্লিট করেছি। এবার পরবর্তী দিনগুলোতে আমরা যে কটা অঙ্ক বাকি আছে সেগুলো আমরা করে ফেলবো, তাহলে মোটামুটি এই অধ্যায়টি আমাদের সম্পন্ন হবে। তাহলে বন্ধুরা, আমার পাঠদান তোমাদের কেমন লাগছে তা তোমরা কমেন্ট বক্সে জানিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভারতীয় একাডেমির পক্ষ থেকে ইন্দিরা ম্যাম আজকের পর্ব আমি এখানেই শেষ করছি।